অনির্বাণের সাথে ঘটে যাওয়া এই ঘটনা সম্পর্কে শুভর মুখ থেকে শোনা মাত্রই এবার ঈশার সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা যখন নিজের প্ল্যানটা ফেল হওয়ার ফলে এক পর্যায়ে বিধ্বস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে এর জন্য ঈশা তোমাকে আমি বলেছিলাম যে তুমি যতই চেষ্টা করো না কেন, যতক্ষণ পর্যন্ত না ঠাকুরের কোনো ইশারা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো মতেই অনামিকা এবং অনির্বাণকে একে অপরে মুখোমুখি করতে পারবে না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে না না অঞ্জন, কোনো মতে আমি এত সহজে হার মানতে রাজি না, আমি আবারও চেষ্টা করব। তো তার জন্মদিনের দিনই তুমি বরঞ্চ অনির্বাণ দাদাভাইকে নেমন্তন্ন করার চেষ্টা করো, সেই নেমন্তন্ন পার্টিতেই আমি ওদেরকে একে অপরের মুখোমুখি করব। এরকম করে বারবার করে আমার প্ল্যান তো আর যাই হোক কেন ভেস্তে যেতে পারে না, তাই না? আর কেন জানি আমার মনে হচ্ছে যে আজকে অনামিকা অনির্বাণ দাদাভাইয়ের উপস্থিতি টের পাওয়া মাত্রই সেখান থেকে ইচ্ছাকৃতভাবে অসুস্থতার মিথ্যে বাহানা করে সেখান থেকে পালানোর চেষ্টা করেছে। নয়তো বা আমার এতটা ভুল কোনো মতেই হতে পারে না। তুমি একটা জিনিস ভেবে দেখো না, যে একই স্টোরের মধ্যে যেখানে কিনা আমি নিজে অনামিকাকে সেই স্টোরে রেখে এসেছিলাম, সেখান থেকে হঠাৎ করে অনামিকা গায়েব কী করে হয়ে যেতে পারে বলো তো? যে মুহূর্তে কিনা অনির্বাণ দাদাভাই সেই স্টোরে ঢুকেছে সেই মুহূর্তে কিনা কি অনামিকাকে সে কোথাও দেখতে পায়নি। আর যখন কিনা আমি সেই স্টোরে গিয়ে ঢুকলাম তখন ঠিক সেই জায়গাটার মধ্যে আমি অনামিকাকে খুঁজে পেলাম। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে অনামিকা ইচ্ছাকৃতভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করছে অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে, কিন্তু এটা কেনই বা করছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে শুভ হঠাৎ করে ঈশাকে ফোন করে বলতে থাকে যে ঈশা বৌদি, আজকে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা হয়তো বা না বললেই নয়, তুমি আমার কথাটা আগে সম্পূর্ণরূপে শুনে নাও, তারপরে তোমার কী বলার আছে তুমি সেটা আমাকে বলো। শোনো, আজকে যখন কিনা আমরা পার্কিং লট থেকে গাড়িটা বের করে মল ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই কিনা অনির্বাণের চোখে হঠাৎ করেই রাই নামক সেই ব্যক্তি পড়ে যায় এবং অনির্বাণ উত্তেজিত হয়ে মাঝপথেই গাড়িটা রেখে যখন ও পারে রাই রাই বলতে বলতে ও রাস্তা পার হওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই অপর প্রান্ত থেকে সেই মহিলাটা, আমি জানি না ঠিক কী হয়েছে, আদৌ অনির্বাণের আওয়াজ ও তার কানে গিয়েছে কিনা, সে হুট করে দুম করে কেনই যে সে অটোর মধ্যে চড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবলো, আমার সেটাই মাথায় ঢুকছে না। অনির্বাণ সেই মহিলার অবধি পৌঁছানোর আগেই সেখান থেকে ছুটে পালিয়ে গেল, সেটা কেন করলো আমার কিছুই মাথায় ঢুকছে না। ঈশা বলতে অন্যদিকে ঈশা বলতে থাকে যাচ্ছে তুমি আমার একটা কথা বলো তো শুভ, তুমি তো এপারে ছিলে কিন্তু এপারে দাঁড়া হওয়া অবস্থায় তুমি কি সেই মানুষটা ঠিক শাড়ি কী পরেছিল সেটা খেয়াল করেছো? অন্যদিকে শুভ যখন বলতে থাকে যে হ্যাঁ একটা গ্রিন কালারের শাড়ি পরা ছিল, অন্যদিকে ঈশা বলতে থাকে যে সেই একই গ্রিন কালারের শাড়ি তো আমাদের অনামিকাও পরেছিল, আর অনামিকাও কিন্তু শপিং মল থেকে খুব তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছিল, আর ও তো আমাকে বলেছিল যে ও অটো করেই নাকি বাড়ি ফিরবে। তাহলে খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি অঞ্জন, এটা কোনো মতে কোইন্সিডেন্ট হতে পারে না। আমি তোমাকে বলছি যে মানুষটাকে কিনা অনির্বাণ দেখেছে আজকে রাস্তার ওপারে, সেই মানুষটাই হলো গিয়ে আমাদের বাড়িতে উপস্থিত থাকা অনামিকা। তুমি দেখে নিও, তো তার জন্মদিনের অনুষ্ঠানেই যখন কিনা ওরা একে অপরের মুখোমুখি হবে তুমি তখন আমাকে নিজে এসেই আমাকে বলবে যে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। অন্যদিকে শুভ বলতে থাকে যে আচ্ছা ঈশাবতী, তুমি আমাকে একটা কথা বলো তো, অনামিকা কি যথেষ্ট পরিমাণে ঘামছিল যখন কিনা তুমি ওকে জিজ্ঞেস করেছিলে যে ও সেই স্টোর থেকে হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গিয়েছিলো? তখন ঈশা বলতে থাকে যে হ্যাঁ, ওকে দেখে যথেষ্ট পরিমাণে টেন্সড বলে মনে হচ্ছিলো, আর কেন জানি না আমার মনে হচ্ছিলো যে ও কোনো মতেই এই হলে থাকতে চাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।